শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিভাগের ছোট্ট ছোট্ট সোনামণিদের আরেকটি ক্লাসে স্বাগতম। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাজার। তো এই বাজারের বিষয়গুলো অ্যানালাইসিস করে 17 সাল থেকে শুরু করে 23 সাল পর্যন্ত আমি এই বিষয়গুলো পাইছি। এগুলোর মধ্যে কয়েকটা টপিক আসছে জাস্ট, কিন্তু বেশ কয়েকবার আসছে। তো এবারও আসার সম্ভাবনা আছে আমাদের আপকামিং এক্সামে। দেখা যাক টপিকগুলো কী কী এখানে। প্রথমে আমরা পাবো যে বাজার কী। এটা টোটাল আসছে পাঁচবার, 17, 18, 19, 22 এবং 23 সালে। এরপর দেখা যাচ্ছে বাজারের বৈশিষ্ট্য, এটা একবারও আসেনি কিন্তু পড়ে রাখা ভালো। আমরা যদি বাজার পড়ি কিন্তু বাজারের বৈশিষ্ট্য না পড়ি বিষয়টা কেমন হয়ে যায়। তারপর বাজারের শ্রেণীবিন্যাস, এই শ্রেণীবিন্যাসকে মূলত দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার আর একটা হচ্ছে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। তো এখান থেকে আমাদেরকে পড়তে হবে যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের সংজ্ঞা, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য এবং পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের স্বল্পকালীন ভারসাম্য। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের স্বল্পকালীন যে ভারসাম্য, এটা অনেকবার আসছে, বিভিন্নভাবে আসছে। দেন হচ্ছে এখানে বাজারের ভারসাম্যের সংজ্ঞা, বাজারের ভারসাম্যটা কি সেটা সংজ্ঞা আসছে 20 সালে, 23 সালে। এরপর যদি আমরা এই সেটে দেখি তাহলে দেখতে পাবো যে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের মধ্যে এখানে দুটো ভাগ আছে, একটা হচ্ছে একচেটিয়া বাজার আর একটা হচ্ছে অলিগোপলি বাজার। তো ওই অলিগোপলি বাজার সংজ্ঞা হিসেবে আসছিল 17 সালে, 22 সালে। একচেটিয়া বাজারের সংজ্ঞা তো আসছিলই, সাথে সাথে হচ্ছে একচেটিয়া বাজার কীভাবে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার থেকে আলাদা, এটা আসছিল 17 সালে, 18 সালে। তো এগুলো থেকে আসার একটা চান্স থেকেই যায়। এরপর বাজার ভারসাম্য যেটা, সেটার সংজ্ঞা তো বললামই। এখন আমরা এখানে দেখতে পাবো যে দুই প্রকার, একটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ভারসাম্য, একটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ভারসাম্য, আর হচ্ছে একচেটিয়া বাজারে ওই বাজার ভারসাম্য কেমন হয়। তো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে আমরা দেখতে পাচ্ছি যে অস্বাভাবিক মুনাফা সহ স্বল্পকালীন ভারসাম্য অর্জন, আর হচ্ছে স্বাভাবিক মুনাফা সহ স্বল্পকালীন ভারসাম্য অর্জন। এই ক্ষেত্রে একচেটিয়া বাজারে আমরা একইভাবে দেখতে পাবো অস্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য অর্জন, আর একটা হচ্ছে স্বাভাবিক মুনাফা সহ স্বল্পকালীন ভারসাম্য অর্জন। এখন আরেকটা টপিক ছিল এখানে, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ক্ষতি স্বীকার করে। ক্ষতি স্বীকার করে কি করে না, এটা আমাদেরকে লিখতে হবে যদি কোশ্চেনে আসে। লোকসান সহ ফার্মের ভারসাম্য অর্জন, একচেটিয়া বাজারের মধ্যে এই টপিকটা আছে আমাদের। তো পরবর্তী টপিকটা হচ্ছে যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এবং একচেটিয়া বাজারের মধ্যে পার্থক্য। এটা মনে হয় একটু ইম্পর্টেন্ট। তো আমরা যদি প্রথম থেকে এই বিষয়গুলো একবার রিক্যাপ করে দিই হালকাভাবে, তাহলে মনে হয় সব কিছু মনে পড়ে যাবে। তো প্রথম যে বিষয় সেটা হচ্ছে যে বাজার কি। অর্থনীতিতে বাজার বলতে একটি পণ্য তার ক্রেতা বিক্রেতার মধ্যে দর কষাকষির মাধ্যমে নির্ধারিত দামে ক্রয় বিক্রয় হওয়াকে বোঝায়। তাহলে বাজার কি? অর্থনীতিতে বাজার বলতে একটি পণ্য তার ক্রেতা বিক্রেতাদের মধ্যে দর কষাকষির মাধ্যমে নির্ধারিত দামে ক্রয় বিক্রয় হওয়াকে বোঝায়। এরপর বাজারের বৈশিষ্ট্য যদি আমরা দেখি, বাজারের বৈশিষ্ট্যগুলো কী কী হবে, যে একদল ক্রেতা একদল বিক্রেতা থাকবে, ক্রয় বিক্রয়যোগ্য একটা বা একাধিক দ্রব্য থাকবে, তারপর ক্রয় বিক্রয়ের জন্য হচ্ছে অঞ্চল থাকবে, আর ক্রেতা বিক্রেতাদের মধ্যে প্রতিযোগিতার মাধ্যমে কী হবে, একটা দর নির্ধারণ হবে বা দাম বা মূল্য নির্ধারণ হবে। তাহলে এটা হচ্ছে বাজারের বৈশিষ্ট্য। এরপর আমরা পরবর্তী টপিক হচ্ছে বাজারের শ্রেণীবিন্যাস। এই শ্রেণীবিন্যাসের মধ্যে আমরা দেখলাম পূর্ণ প্রতিযোগিতামূলক আর অপূর্ণ প্রতিযোগিতামূলক। এখন আমরা তাহলে হালকাভাবে দেখে নিই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কাকে বলা হচ্ছে। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার হচ্ছে সেই ধরনের বাজার যে বাজারে হচ্ছে দ্রব্যের ক্রেতা বিক্রেতা থাকবে, একই সমজাতীয় দ্রব্য থাকবে এবং একটা নির্দিষ্ট দামে দর কষাকষির মাধ্যমে ক্রয় বিক্রয় করা হবে। সেটাকে কী বলা হচ্ছে? পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। যে দ্রব্যের বাজারে কী থাকবে? অসংখ্য ক্রেতা বিক্রেতা, সমজাতীয় দ্রব্য থাকবে এবং নির্দিষ্ট দর কষাকষির মাধ্যমে ক্রয় বিক্রয় হবে, তাকে বলা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। এ সম্পর্কে হচ্ছে ব্রিটিশ অর্থনীতিবিদ জোয়ান রবিনসন একটা সংজ্ঞা দিছে। ওই সংজ্ঞাটা চাইলে আমরা পড়তে পারি। ওই সঙ্গে বলা হয়েছে যে বাজারে প্রতিটি উৎপাদনকারীর উৎপাদিত পণ্যের চাহিদা পরিপূর্ণ স্থিতিস্থাপক, তাকে কী বলা হচ্ছে? তাকে বলা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। এখন পরবর্তীতে আসে যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য। এটা হট টপিক, এটা 18, 19, 22, 23 সালে আসছিল। যেখানে কী হবে? বহু সংখ্যক ক্রেতা বিক্রেতা থাকবে। তারপর প্রতিযোগিতামূলক বাজারের একটা গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে যে সমজাতীয় দ্রব্য, এটা মাথায় রাখতে হবে। সমজাতীয় দ্রব্য কী করা হবে? ক্রয় বিক্রয় করা হবে। তারপর এই বাজারে ক্রেতা বিক্রেতা উভয় দ্রব্যের গুণাগুণ এবং দাম সম্পর্কিত সব বিষয় কি থাকবে? অবগত থাকবে। বিজ্ঞাপন ব্যয়, বিজ্ঞাপন ব্যয় সম্পর্কে এই প্রতিযোগিতামূলক বাজারে কোনো অস্তিত্ব থাকবে না। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে যে পণ্য লেনদেন করা হয় তার কোনো পরিবহন ব্যয় বিবেচনা করা হয় না, পরিবহন ব্যয় বিবেচনা করা হয় না। তারপর ক্রেতা বিক্রেতার স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা থাকে। তারপর বৈশিষ্ট্যের মধ্যে আমরা পাবো যে মুনাফা লাভের জন্য যে ফার্ম থাকবে, ওই ফার্ম হচ্ছে সর্বনিম্ন ব্যয় করবে। এই তো এই কয়েকটা বৈশিষ্ট্য দিলে হয়ে যাবে, আরও অনেকগুলো বৈশিষ্ট্য আছে, নোট থেকে পড়ে নিতে হবে, এই আর কি। এরপর আসে যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের স্বল্পকালীন ভারসাম্য। এই স্বল্পকালীন ভারসাম্য করতে গিয়ে আমাদের সবার প্রথমে করতে হবে বাজারের ভারসাম্য। বাজার ভারসাম্য কাকে বলা হচ্ছে? বাজার ভারসাম্য হচ্ছে নির্দিষ্ট দামে নির্দিষ্ট দ্রব্যের বাজার চাহিদার পরিমাণ এবং যোগানের পরিমাণ সমান হলে যে ভারসাম্য অর্জিত হবে। আবার বলি, শর্টকাট বলি, যে হচ্ছে চাহিদার পরিমাণ আর যোগানের পরিমাণ। চাহিদার পরিমাণ আর যদি যোগানের পরিমাণ যদি সমান হয়, তাহলে সেটাকে কী বলা হচ্ছে? বাজার ভারসাম্য। অর্থাৎ ডিমান্ড আর সাপ্লাইয়ের পরিমাণ কী হবে? সমান হবে। এখান থেকে লিখতে পারি QD ইকুয়াল টু QS। এই ডিমান্ডের পরিমাণ আর সাপ্লাইয়ের পরিমাণ দুটা সমান হবে। এখন আমাদের এখান থেকে থাকবে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের স্বল্পকালীন ভারসাম্য। এই ভারসাম্য করতে গেলে আমাদের এখানে যখন অ্যান্সার করবো তখন আমাদের গ্রাফ আর্ট করতে হবে আর কি। তো হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের স্বল্পকালীন, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের স্বল্পকালীন ভারসাম্য। এই ভারসাম্যের শর্ত দুইটি। প্রথম শর্ত হচ্ছে প্রান্তিক আয়
ইকুয়াল টু প্রান্তিক ব্যয়। প্রান্তিক আয় আর প্রান্তিক ব্যয় কী হবে? সমান হবে। প্রান্তিক আয়ের ইংলিশ প্রতিশব্দ মার্জিনাল রেভিনিউ, আর প্রান্তিক ব্যয় হচ্ছে মার্জিনাল কস্ট। এই দুটো কী হবে? পরস্পর সমান হবে। আর 2 নম্বর শর্ত হচ্ছে ভারসাম্য অবস্থায় এমসি রেখা মানে কি? এই মার্জিনাল কস্টের রেখা, এই মার্জিনাল রেভিনিউ রেখাকে নিচ থেকে উপরের দিকে উঠবে, সেট করে নিচ থেকে উপরের দিকে উঠবে। রেখাকে নিচ থেকে সেট করে উপরের দিকে উঠবে। এই দুটো হচ্ছে আমাদের পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের স্বল্পকালীন ভারসাম্যের শর্ত। এখন আমাদের যে পূর্ণ প্রতিযোগিতামূলক স্বল্পকালীন বাজারের ভারসাম্য থাকবে, এটার মেইন লক্ষ্য হচ্ছে সর্বোচ্চ মুনাফা অর্জন। এর মেইন লক্ষ্য সর্বোচ্চ মুনাফা অর্জন। এখন তো এমনি মুনাফা অর্জন করা যাবে না, মুনাফা তো আর এমনি অর্জন হয় না। মুনাফা অর্জন করতে গেলে নানা বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়। এখন আমাদের কখন মুনাফাটা সর্বোচ্চ হবে এটা আমাদের এখন জানতে হবে। যদি এভারেজ কস্ট, এসি মিনস এভারেজ কস্ট বা গড় ব্যয়, এই এসির তুলনায় যদি এই প্রফিটটা বেশি হয়, তখন কী হবে? অস্বাভাবিক মুনাফা। পি ইকুয়াল টু যদি এসি হয়, এভারেজ কস্টের সমান যদি প্রফিট হয়, তাহলে কী হবে? এই শর্তে হবে স্বাভাবিক মুনাফা। এবং আরেকটা শর্ত আছে, পি প্রফিট যদি এভারেজ কস্টের থেকে ছোট হয় বা এভারেজ কস্ট যদি প্রফিটের থেকে বেশি হয়, তাহলে কী হবে? ক্ষতি হবে। তো এখন শর্টকাটে হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের স্বল্পকালীন ভারসাম্যের গ্রাফটা যদি আমরা দেখি, এই গ্রাফে আমরা দেখব এই বরাবর থাকবে উৎপাদনের পরিমাণ, এই বরাবর থাকবে দাম আয় ব্যয়। দামের ইংরেজি হচ্ছে প্রাইস, রেভিনিউ অ্যান্ড সি ফর কস্ট, PRC। এখন আমরা দেখছি যে ভারসাম্য, এর আগে আমরা বললাম যে বাজারের ভারসাম্য, এখানে ধরো একটা ভারসাম্য রেখা থাকবে। ভারসাম্য রেখা বরাবর আমরা লিখে দেবো পি ইকুয়াল টু এভারেজ রেভিনিউ ইকুয়াল টু মার্জিনাল রেভিনিউ। এখন আমরা শর্তে দেখছি হচ্ছে ভারসাম্য অবস্থা কী হবে? এমসি রেখা এমআরকে কী করবে? নিচ থেকে সেট করে উপরের দিকে উঠবে। তাহলে এখানে একটা দিয়ে দেই, এই হচ্ছে এমসি রেখা কী করলো? এই এমআরকে সেট করে উপরের দিকে উঠলো। কিন্তু এখানে তো আমাদের একটা কি এভারেজ কস্ট ছিল, এভারেজ কস্ট ধরে নিই, এটা এভারেজ কস্ট। তাহলে এই যে এভারেজ কস্টের থেকে আমাদের মার্জিনাল কস্টটা কী হয়েছে? প্রান্তিক ব্যয়টা উপরের দিকে উঠছে। তো এটা হচ্ছে এক্স বরাবর, এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। এটাই হচ্ছে মেনলি আমাদের রেখা। এখানে এটা হচ্ছে কি? ভারসাম্য বিন্দু। এই তো এটাই আমাদের যদি এই কোশ্চেনটা আসে, তাহলে আমাদের অবশ্যই এই গ্রাফটা দিতে হবে। এই গ্রাফে এক্স অক্ষ বরাবর উৎপাদনের পরিমাণ, ওয়াই অক্ষ বরাবর দাম আয় ব্যয়, একটা ভারসাম্য রেখা নিয়ে নিব। ভারসাম্য রেখাটাকে কি লিখবো? পি ইকুয়াল টু এয়ার এভারেজ রেভিনিউ অ্যান্ড মার্জিনাল রেভিনিউ। এমসি রেখা কী করবে? এমসি রেখা সেট করে উপরের দিকে উঠবে। আর কী হবে? স্বল্পকালে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে এই যে এসি রেখা আছে, এসি রেখার অবস্থানের উপর কী করবে? আমাদের মুনাফা নির্ভর করবে। কারণ গড় ব্যয়ের উপর আমাদের কী নির্ণয় করবে? আয়। আমরা যে পরিমাণ ব্যয় করছি তার থেকে যদি বেশি পরিমাণ আমরা রেভিনিউ তুলতে পারি, তাহলে আমাদের কী হবে? মুনাফা অর্জিত হবে, তাই না? এখন আমাদের হচ্ছে শর্ত কী ছিল? পি গ্রেটার দেন যদি গড় ব্যয়ের থেকে যদি প্রফিট বেশি হয়, তাহলে আমরা কী পাবো? অস্বাভাবিক মুনাফা। পি গ্রেটার দেন যদি এসি পাই, তাহলে আমরা এখান থেকে অস্বাভাবিক মুনাফা পাচ্ছি। অর্থাৎ কি? এই যে রেখাটা আমাদের পি ইকুয়াল টু এভারেজ রেভিনিউ অ্যান্ড মার্জিনাল রেভিনিউ কী করবে? এসি রেখার উপর অবস্থান করায়। এই রেখাটা তো এসি রেখার উপর অবস্থান করছে। এসি রেখার উপর অবস্থান করায় কী করবে? আমাদের ফার্ম অস্বাভাবিক মুনাফা অর্জন করবে। এখন আমরা এখানে দেখি যে এই এক্স অক্ষ বরাবর আমাদের এখানে আমরা লিখছি যে উৎপাদনের পরিমাণ থাকবে। ওয়াই অক্ষ অর্থাৎ লম্ব বরাবর আমাদের কী থাকবে? দাম আয় এবং ব্যয়। ইতে কী হবে? ই বিন্দু হচ্ছে ভারসাম্য বিন্দু, যেখানে কী হবে? দুটা শর্ত পালিত হচ্ছে। এই বিন্দুতে দুটা শর্ত পালিত হচ্ছে। কী শর্ত পালিত হচ্ছে? এই বিন্দুতে এমআর মার্জিনাল রেভিনিউ ইকুয়াল টু মার্জিনাল কস্ট। আরেকটা শর্ত হচ্ছে শর্ত 1, শর্ত 2 নম্বর শর্ত হচ্ছে এমসি রেখার ঢাল ইজ গ্রেটার দেন এমআর রেখার ঢাল। এবং এমসি কী করবে? এমসি করবে এই এমআরকে সেট করে উপরের দিকে উঠবে। এটা আমরা আগে দেখছি যে এমসি হচ্ছে এমআরকে সেট করে উপরের দিকে উঠবে। এখন যদি ঢালের প্রসঙ্গে আসে, এমসি রেখার ঢালটা কেন বড় হচ্ছে এমআর থেকে? এমআর এখানে দেখো, এটা হচ্ছে কত? 0 ডিগ্রি। তো ঢালের সূত্র হচ্ছে ঢাল ইকুয়াল টু লিখতে পারি যে ট্যান থিটা। তো এমআর বরাবর 0 ডিগ্রি, ট্যান 0 মান 0। আর এখানে যদি আমরা দেখি, এখানে তো একটা কোণ তৈরি হয়েছে। এই কোণ তৈরি হওয়ার কারণে কী হবে? ঢালের নিজস্ব একটা মান বের হবে। তাহলে এই ঢালটা কী হবে? এই ঢালের মানের তুলনায় বড় হবে। এখানে চিত্রে আরেকটু পরিবর্তন করি। চিত্রে হচ্ছে এই বরাবর আমাদের আমরা ধরে নিই নির্দিষ্ট পরিমাণ উৎপাদনের পরিমাণ, তো এই বরাবর ধরি আমাদের উৎপাদিত পণ্যের পরিমাণ এম পর্যন্ত। এখানে ও থেকে এম পর্যন্ত আমরা কোনো কিছু একটা উৎপাদন করছি। হ্যাঁ, তো এই বরাবর আমরা একটা রেখা টেনে দিই। এই রেখা টেনে দেওয়ার ফলে এখানে একটা আমরা বিন্দু পেলাম। এই বিন্দুকে নামকরণ করি আর। এই যে এই বরাবর আমরা আরেকটা রেখা টেনে দিই। এই রেখা টানার ফলে এখানে ধরো আমরা একটা দাম পাবো। এই বিন্দুতে একটা দাম পাবো, এই বিন্দুতে আরেকটা দাম পাবো, তাই কিনা? কিন্তু আমরা মেনলি কাজ করবো কোন রেখাকে নিয়ে? এই ভারসাম্য রেখাকে নিয়ে। তাহলে এখান থেকে
এখান থেকে আমাদের যে মোট আয়, আমাদের কি বের করতে বলছে মোট আয়। তো আয় তো আমাদের এখানে ছিল গড় আয়, এই রেখা বরাবর আমাদের আয় ছিল। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি মোট আয়। মোট আয়, মোট আয়ের ইংরেজি টোটাল রেভিনিউ। মোট আয় কি লিখতে পারি, দাম, দাম P1 ইন্টু উৎপাদনের পরিমাণ, উৎপাদনের পরিমাণ। তাহলে দাম কোথায়, আমরা এই রেখা বরাবর যেহেতু নিচ্ছি, তাহলে OP1, ও থেকে শুরু হচ্ছে P1 এ শেষ হচ্ছে, OP1। আর উৎপাদনের পরিমাণ কত ছিল, OM, উৎপাদনের পরিমাণ ছিল OM। তাহলে এখান থেকে টোটালটা আমরা কি লিখতে পারছি, OM। আর এখানে লিখে, এখানে হচ্ছে OP। তাহলে এখান থেকে লিখে যাচ্ছে OPEM, কারণ এই বরাবর কি ছিল, এই বরাবর আমাদের গড় আয় ছিল বা টোটাল আয়। তাহলে এখানে আমরা লিখতে পারি OP1EM। এই গেল মোট আয়। এখন যদি আমরা মোট ব্যয় দেখি, এখানে দেখি, হ্যাঁ, মোট ব্যয়, মোট ব্যয় ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, মোট ব্যয় টোটাল কস্ট। কস্টের রেখা কোনটা, গড় ব্যয়ের রেখা হচ্ছে এটা। তাহলে আমরা এই বরাবর, এই বিন্দু বরাবর যে রেখাটা নিছি সেই অংশটুকু নিব। মোট ব্যয় ইকুয়াল টু গড় ব্যয়, গড় ব্যয় AC ইন্টু উৎপাদনের পরিমাণ, উৎপাদনের পরিমাণ। উৎপাদনের পরিমাণ কত ছিল, গড় ব্যয় ছিল আমাদের এসি রেখা এই বিন্দুতে এসে মিলিত হয়েছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে এই বিন্দু আবার এখানে আসছে। তাহলে এই বরাবর আমাদের কি ছিল, ব্যয়। এখানে দেখো দাম ছিল, আয়ও ছিল, ব্যয়ও ছিল। তাহলে এই বরাবর আমরা ওপি মানটা নিতে পারি। এই বিন্দু আর এই বিন্দু তো সমান, এই দূরত্ব সমান। তাহলে এখান থেকে লেখা যায় ওপি ইন্টু উৎপাদনের পরিমাণ কত ছিল, OM। তাহলে OPOM, এখান থেকে আমরা লিখতে পারি OPRM ইকুয়াল টু OPRM, OPRM। তাহলে এখানে টোটাল আমাদের, এরপর আমরা কী পাবো, অস্বাভাবিক মুনাফা। তাহলে অস্বাভাবিক মুনাফার পরিমাণ কত হবে, অস্বাভাবিক মুনাফা হবে এই যে মোট আয়, এই মোট আয় থেকে মোট ব্যয়টা বাদ দিলে যেটা পাবো সেটাই হবে অস্বাভাবিক মুনাফা। তাহলে টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট। টোটাল রেভিনিউ কী ছিল, OP1EM মাইনাস OPRM। তাহলে এখান থেকে কী পাচ্ছি, এই ও যাচ্ছে, ও যাচ্ছে। তাহলে এখান থেকে পাই P1 ER, MM যাবে ER। তাহলে এটা কি আমাদের, এটাই হচ্ছে অস্বাভাবিক মুনাফা। এই হচ্ছে কাহিনী। তাহলে এখানকার খুব শর্টকাট আরেকবার বলে দেই। আমাদের এরকম একটা গ্রাফ থাকবে, গ্রাফ থাকার পর আমাদের যেটা আমরা বড় অংশ পাবো, এই বড় অংশটা লিখে নেবো OP1EM। যে কোনো গ্রাফই থাকুক, বড় অংশ থেকে আমরা কী করবো, এই ছোটো অংশটা OPRM, এই ছোটো অংশটা বিয়োগ করে দিব। বিয়োগ করে দেওয়ার পর যেগুলো কমন জিনিস থাকবে, যেগুলো একই জিনিস থাকবে, সেগুলো আমরা বাদ দিয়ে দিলে যেটা থাকবে সেটাই কি, সেটাই হচ্ছে পণ্য প্রতিযোগিতামূলক বাজারের স্বল্পকালীন ভারসাম্য এবং অস্বাভাবিক মুনাফা। এটা অস্বাভাবিক মুনাফা বের হয়ে গেল। এই তো এরপরের টপিক আমাদের কী ছিল, এরপরের টপিক ছিল একচেটিয়া বাজার। একচেটিয়া বাজার কাকে বলা হচ্ছে,